আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান ফেসবুক আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রায় 47,000 সদস্য ও তার পরিবারবর্গের সকলেরই জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন উদ্যমে, নতুন দিগন্তে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আগামী সোমবার থেকে আইনি পথ মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে পূর্ণদমে কাজ চলবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই অবগত আছেন এবং আপনারা সকলেই চাতক পাখির মতন তাকিয়ে আছেন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন যেখানে ঝুলে আছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী খুব শীঘ্রই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণ হবে। আর গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য সকল গ্রাম পুলিশ সদস্যরা এখন ঐক্যবদ্ধ। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের একটিমাত্র দাবি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায় বাস্তবায়ন কল্পে তারা নগোদ্যমে ঐক্যবদ্ধভাবে আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণের জন্য আজ ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ আমি আশাবাদী খুব শীঘ্রই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি ইনশাল্লাহ পূরণ হবে, সেটা যদি আমরা সকলে মিলে চেষ্টা করি। অনেকেই ঘরে বসে বসে ভাবছেন কখন স্বপ্ন পূরণ হবে। আসলে ঘরে বসে কখনোই কোনো মানুষ স্বপ্ন পূরণ করতে পারে না। স্বপ্ন পূরণ করতে হলে স্বপ্নকে লক্ষ্য হিসেবে নিয়ে আপনাকে আমাকে এগিয়ে চলতে হবে এবং স্বপ্ন পূরণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলেই তো স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। ইনশাল্লাহ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সবাই যেমন ভালো একটি সংবাদের অপেক্ষায় চাতক পাখির মতন বসে থাকেন, তেমনি আমি বলবো আপনি যতক্ষণ নিজের ক্ষুধার্ত, নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য নিজে হাতে তুলে নিতে খাবার হাতে তুলে না খাবেন ততক্ষণ আপনার পেটটা ভরবে না। তেমনি গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য আপনার যে ভূমিকাটি, সেই ভূমিকাটি অবশ্যই আপনারই পালন করতে হবে, তাছাড়া কখনোই সম্ভব নয়। তবে আপনাদের সকলকে আমি আরও আশ্বস্ত করতে চাই, গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য আমরা আপনাদের মাঝে লাইভে সবসময় আসতে পারি না, লাইভে আসি না, বিশেষ করে একটি কারণেই। কিন্তু গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়ন কল্পে আমরা কিন্তু বসে নেই, বসে থাকব না। কারণ আমি একজন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। আমি মনে করি আমি আমার ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা আমার চালাতে হবে, চেষ্টা করে যেতে হবে। ঘরে বসে বসে যদি স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবার নয়। নগ উদ্যমে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন বাস্তবায়নে যে একঝাঁক গ্রাম পুলিশ সদস্যদের সূর্য সৈনিকরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা নগ উদ্যমে কাজ করার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আপনাদের মাঝে আমি আরও উল্লেখ করে দিতে চাই, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে বেশ কিছু উপজেলা গ্রাম পুলিশ সদস্যরা ইতিপূর্বে এগিয়ে এসেছেন এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন নিজেদের মাধ্যমে নিজেরা স্বপ্ন পূরণ করতে পারবেন।
সেই সকল সহযোদ্ধাদের প্রতি আমি হাজারো স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তানিকুল দাদা, হ্যাঁ হামিদুল দাদা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শাকিল সহ যারা লাইভে আছেন, মনিরুল ভাই, আমার শহীদুল ভাই, রাজ্জাক ভাই, সাতক্ষীরার অনেকে আছেন লাইভে, আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা জেনে খুশি হবেন, ইতিপূর্বে বেশ কয়েকটি পদক্ষেপ আমরা নিয়েছি আমাদের গ্রাম পুলিশ বাহিনীর কিছু সূর্য সৈনিকের মাধ্যমে। অলরেডি এই ঈদের মাঝে অনেকেই ঈদ নিয়ে থাকলেও আমরা এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে ঈদ আমাদের ছিল না। আমরা চেষ্টা করেছি রাষ্ট্রের সর্বোচ্চ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। ইতিপূর্বে বেশ কয়েকজন ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো আপনাদেরকে আমি এতটুকুই আশ্বস্ত করতে পারি, হয়তোবা বেশি সময় আপনারা পাচ্ছেন না গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য, তবে আপনাদের একটি মেসেজ আমি দিয়ে রাখি। সেই মেসেজটা হলো, গ্রাম পুলিশ বাহিনীর যারা সূর্য সৈনিক, যারা নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, তাদেরকে আমি ছোট্ট একটি মেসেজ দেব। সেটা হলো, আপনারা সকলেই গ্রাম পুলিশ বাহিনীর, আপনারা জানেন সকল বাহিনীর ইউনিফর্মটা রাষ্ট্র দিয়ে থাকেন। সেই ইউনিফর্মের বাইরে আপনার আমার ডিউটি করার জন্য কিছু সুবিধা আমরা সবসময় চিন্তা করি যে কোনটা করলে আমাদের সুবিধা হবে। সেই জায়গা থেকেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের, আপনারা জানেন, একটি কোটি তৈরি করা হয়েছে। আমরা যেটার থিম দিয়েছিলাম, ইতিপূর্বে সেই কোটিটি অনেক জেলায় পৌঁছে গেছে। সেই কোটিটা হলো, অনেকেই একটি কোটি আপনারা ব্যবহার করেছেন বা অনেকে কিনেছেন, কারণ কোটিগুলো সকল বাহিনীর থেকে কিনে নিতে হয় বা বানিয়ে নিতে হয়। এটা রাষ্ট্র কর্তৃক দেয় না, এটা সুবিধার্থে, যার যার সুবিধার্থেই তারা এটা তৈরি করে নেয়। তো বিশেষ করে আপনারা গ্রাম পুলিশ বাহিনীর যে কোটিটি হয়েছে, সেই কোটির মাঝে অনেক কোটি, সেকেন্ড ধাপে যে কোটিটা তৈরি হয়েছিল সেখানে লেখা ভিলেজ পুলিশ। তো ভিলেজ পুলিশটা কেউ ব্যবহার করবেন না, কারণ এখানে নামের একটি ব্যাকরণ আছে, যেখানে আইনিভাবে বলা হয়েছে গ্রাম পুলিশ বাহিনী। তো গ্রাম পুলিশ ইংলিশেও গ্রাম পুলিশই লিখতে হবে, এবং গ্রাম পুলিশ, বাংলাদেশ গ্রাম পুলিশ, এই ইংলিশ লেখাটা দেখে আপনাদের এই কোটিটা ব্যবহার করবেন। এবং কোটিটা সবাই যারা জাতীয়করণ চান তারা সংরক্ষণ করবেন, এবং সেই কোটির মাধ্যমে অন্য একটি মেসেজ আছে, সেটা আমরা অবশ্যই মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আপনাদের জানাবো। যে কোনো মুহূর্তে হয়তোবা আদালতের টপ লিস্টে মামলাটি আসলে আপনারা আদালতে আসবেন, আর কোটিটা আপনারা অবশ্যই আপনাদের ব্যাগে রাখবেন। প্রয়োজন ক্ষেত্রে আমরা মেসেজ আপনাদেরকে দেব, কবে কোন দিন কত নাম্বার লিস্টে আসে। তো খুব শীঘ্রই গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি টপ লিস্টে আসবে বলে আমি মনে করি। সে কল্পে আমাদের কাজ চলমান আছে, এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা আমাদের যে ঘোরাঘুরি বা তাদের কাছে বারবার যাওয়ার যে বিষয়টি আছে সেটা আমাদের চলমান আছে। ইতিপূর্বে আপনারা জানেন, রাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমাদের ইতিপূর্বে আলোচনা হয়েছে। তারা এই আপিল ডিভিশনটি শেষ করার জন্য তাদের জায়গা থেকে যে টিপসগুলো আমাদের দিয়েছে, আমরা সেই টিপসে কাজ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আশা করি গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হতে হয়তোবা কিছুটা সময় আমাদের ধৈর্য ধরতেই হবে, এবং সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কারণ সেকশন ম্যানেজমেন্টের যে বিষয়টি আছে, অর্থের, এখানে আপনারা জানেন অবশ্যই অর্থের সম্পর্কটি জড়িত, যে কারণে অর্থের বিষয়টি লাইভে বলা যায় না। তারপর আমাদের গ্রাম পুলিশ সদস্যরা বেশিরভাগই হয়তোবা তারা
কম বোঝে না নিজেরাই কম বোঝার চেষ্টা করে না সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে এলোমেলো কমেন্ট করে আমি জানি না। আসলে অর্থের বিষয়টি অবশ্যই রাজাক ভাই কোটি আমরা আমাদের যে কন্ট্রাক্টর আছে তাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। যাদের দরকার হয় অবশ্যই যোগাযোগ রাখবেন, ফোন দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কোটি পৌঁছে দেওয়ার জন্য। এবং আমাদের যে কোটিগুলো আমরা তৈরি করেছিলাম সেই কোটির যে কন্ট্রাক্টরের মাধ্যমে আমরা তৈরি করেছি পল্লব মার্কেট ঢাকা, সেই তার মাধ্যমেই আমি আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনারা যার যার লাগবে অবশ্যই আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনাদের ঠিকানা দিবেন, আপনাদের অবশ্যই কোটিগুলো পৌঁছে যাবে ইনশাল্লাহ। আর এই কোটিগুলো অবশ্যই আপনারা সংরক্ষণ রাখবেন, সিভিল পোশাকে চলে আসবেন, আর কোটিগুলো ব্যাগে রাখবেন, হয়তোবা মুহূর্তের মধ্যেই চেঞ্জ হতে পারে অনেক কিছু। তো আশা করি অল্প কথায় যারা বোঝার, মনিরুল ভাই আমার বিচক্ষণ একটি ভাই এবং ভালোবাসার একজন মানুষ, তিনি শারীরিকভাবে বেশিটা সুস্থ নয়, আমি যতটুকু জানি। আসলে যোগাযোগ কারোর সাথে করতে পারিনি এই ঈদের মধ্যে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে মনিরুল ভাইকেও বলবো আপনারা সকলকে সচেতন করবেন। আর বিশেষ করে এই কোটিটা আপনাদের ব্যাগে যদি থাকে, কারণ বেশি বোঝা নয়। আর পোশাক পরে আপনারা জানেন ঢাকায় যাওয়া যাবে না, আদালতে আসা যাবে না, তো কোটিটা আপনাদের কাছে রাখবেন। এটার বাকি বিষয়গুলো অবশ্যই ফোনে এবং মেসেঞ্জার গ্রুপে আমাদের দিক নির্দেশনা দেওয়া থাকবে। তবে কিছু একটা হতে চলেছে ইনশাল্লাহ, গ্রাম পুলিশ বাহিনীর জন্য কিছু একটা হতে চলেছে। আপনারা সকলেই নামাজ পড়ে দোয়া করবেন এবং গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন। বিশেষ করে আপনারা জানেন অর্থের বিকল্প নেই, অর্থ অবশ্যই আমাদের প্রয়োজন আছে। আর অর্থ ছাড়া অবশ্যই আদালতের কার্যক্রমটি পরিচালনা করা অসম্ভব বলে মনে করি, আপনারাও জানেন। শাকিল অবশ্যই আপনারা পাবেন, যারা বিশেষ করে খালি ঝিনাইদহ জেলা না, মাগুরা জেলা না, সকল জেলা 64 জেলাতেই আমরা এই কোটিটা পৌঁছে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই কোটিগুলো আপনাদের নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেব আমরা, এটুকু গ্যারান্টি থাকবে। এবং এটা আমরা পৌঁছে দেব এবং আদালত খোলার পরে হয়তোবা কতদিনের মধ্যে আপনাদের ঢাকায় আসতে হবে তার কোনো লিমিট আমি এখনও আপনাদের দিতে পারছি না। আদালত খোলার পরে হয়তোবা ঢাকা থেকে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয়ের চেম্বার থেকেই আপনারা একটি সময় এবং কতটুক সময়ের মধ্যে আমরা সেখানে পৌঁছতে পারবো সেটার একটা আভাস আপনারা পাবেন। এবং সেটার থিমটি অবশ্যই ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যারের চেম্বার থেকেই আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। এবং ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, শরীর মোটামুটি ভালো আছে। এমডি রাকিব ভাইয়া কেমন আছেন? সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানা রুবেল আহমেদ, ধন্যবাদ ভাই। আবুল বাশার ভাই, গ্রাম পুলিশের জাতীয়করণের রায় চাই, আমাদের যৌবনের শেষ সময় আমরা সুবর্ণচর থেকে কি করতে হবে সেটা বলবেন। ধন্যবাদ আবুল বাশার ভাই। ইতিমধ্যে গতকালকে আপনাদের সাথে লাইভে কথা হওয়ার পরে আজকে আপনার থানা থেকে অলরেডি ইসবগুনি আমার সাথে যোগাযোগ করেছে এবং আমাকে অলরেডি নিমন্ত্রণ দিয়েছে আপনাদের থানায় যাওয়ার জন্য। কারণ আমি বিশেষ করে সারা বাংলাদেশের মধ্যে আমি বলতে পারি সুবর্ণচর থানা এবং রাঙামাটির জাফর ভাইয়ের একটি থানা আছে, এই দুইটি থানার অধিকাংশ গ্রাম পুলিশ সদস্যরা এই মামলার সাথে যুক্ত হয়েছেন এবং এই মামলায় তাদের
যে অংশীদার, আমি গর্বের সাথে বলতে চাই সুবর্ণচর থানাটি অন্যতম একটি থানা এই মামলার জন্য। এই মামলার 61 জন সদস্য আছেন সুবর্ণচর থানায়, কারণ 70 জনের মধ্যে 61 জনই এই মামলার বাদী। তাহলে আপনারা চিন্তা করে দেখেন সারা বাংলাদেশের মধ্যে আপনারা কি করেছেন, আর সুবর্ণচর থানা এই মামলার জন্য কতটুকু অগ্রগামী। আমি রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির পক্ষ থেকে এবং বর্তমান আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, সুবর্ণচর থানার সকল গ্রাম পুলিশ সদস্যদের এবং সুবর্ণচর থানার সভাপতি সিরাজ ভাইকে আমি আমার লাইভের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ গ্রাম পুলিশের যে বাদী যারা আছেন তারা অবশ্যই এখন সক্রিয় হয়েছেন, তারা তাদের সকল কার্যক্রম নিজেরা শেষ করতে ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী। মান্নান মিয়া, জি ভাই কি বলতে চাইছেন আমি বুঝি নাই। 15,000-এ কি সমস্যা ছিল? 15,000 মানে বুঝি নাই আমি। বেতন বৃদ্ধি যেটা বলেছিল যে 15,000 হবে, 10,000 হবে, আসলে এরকম কোনো বিষয় আমার জানা নেই। যারা আপনাদেরকে বলেছে তাদের কাছে এই বিষয়গুলো বলবেন। রাজ্জাক ভাই কোটি কত করে? ইনশাল্লাহ ফোনে যোগাযোগ হবে, ফোনে কথা বলবেন এবং আপনারা কোটির কন্ডাক্টর সাহেবরা আপনাদের যে মূল্যে দিচ্ছে সেটাই আপনারা পাবেন, সেই মূল্যেই পাবেন, ইনশাল্লাহ সমস্যা নেই। আর আপনার কাছে পৌঁছলে আপনি অবশ্যই কুরিয়ার সার্ভিসের যে চার্জটি সেটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন এবং কোটি আপনার কোন সাইজ লাগবে সেই সাইজটা আমাদেরকে বলতে হবে। সাইজটা বললে আপনার সাইজ মতন আমরা দিতে পারবো। আর সব কোটি মানে সব দেহে তো সবটা লাগবে না, যে কারণে অবশ্যই ইসরাফিল শেখ ভাই, আমি বাগেরহাটের চিতলমারি থানা থেকে মানে মানবাধিকার ভাইটাকেও সাথে নিয়ে রাব্বি হাসান, মানবাধিকার ভাইকে আমি জানি না এবং পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। তবে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। মানবাধিকার হিসেবে এই বাহিনীর জন্য কতটুকু ভূমিকা রাখতে পেরেছে এবং তারা এই বাহিনীকে নিয়ে তার সুবিধাটা কতটুকু করতে পেরেছে, এই বাহিনী থেকে কতটুকু সুবিধা সে নিয়েছে, সেটার ব্যাপারেও যদি আপনারা অবগত না থাকেন জানবেন। আসলে আমাদের যাদেরকে দরকার তাদেরকে নিয়েই আমরা কাজ করছি ইনশাল্লাহ। এটা নিয়ে আপনারা অত বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আপনার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করা দরকার সেটা আপনারা করবেন, তাহলে হয়তোবা কাজগুলো সুন্দরভাবে আমরা করতে পারবো। তবে গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যই এই মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নকল্পে সকলেই থাকতে পারবেন এবং আপনারা সকলেই ইনভাইট, কারণ আপনাদের সকলের জন্যই রায়টা আমরা আনতে পেরেছি। আর বাইরের যে ব্যক্তিরা আছে কাকে আমরা ইনক্লুড করব কাকে করব না সেটা অবশ্যই সময় বলে দেবে, কারণ যারা বাইরের ব্যক্তি তারা বেশিরভাগই গ্রাম পুলিশের মাঝে ঢুকে তারা নিজের স্বার্থ কায়েমের জন্য চেষ্টা করে, যে কারণে আসলে যাদেরকে আমরা ইনক্লুড করব অবশ্যই তাদের মাধ্যমে যেন গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়ন হয় এমন ব্যক্তিদেরকেই আমরা বিভিন্নভাবে অর্গানাইজ করে তাদেরকে আমরা সংযুক্ত করব ইনশাল্লাহ। তবে আপনারা সকলেই আমি মনে করি আপনারা আপনাদের নিজেদের ভূমিকাটা সঠিকভাবে পালন করবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একদিন আসেন, আলহামদুলিল্লাহ ভাই, চেষ্টা করব আসার জন্য। আসলে আমি কোনো জেলা উপজেলায় যাই না, আপনারা জানেন। তবে আমি 2টা জেলায় 2টা থানায় আমি ঋণ আছি। ঋণ বলতে কি তা জানেন? বিশেষ করে নোয়াখালীর সুবর্ণচর থানার 61 জন গ্রাম পুলিশ সদস্য রিট মামলার বাদী,
তারা আমাকে অনেকবার ইনভাইট করেছে, আমি আজ পর্যন্ত সেখানে যেতে পারিনি। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। তো সেখানে আমি খুব শীঘ্রই যাব ইনশাল্লাহ। এবং রাঙামাটির জাফর ভাইয়ের যে থানাটা, যেখান থেকে শতভাগ গ্রাম পুলিশ সদস্যরা এই মামলায় যুক্ত হয়েছেন এবং তাদের জাতীয়করণের জন্য তাদের ভূমিকাটা রাখার চেষ্টা করেছেন, আমি সেই থানাটায় যাব। এই দুইটা থানায় আমি ঋণ আছি, কারণ তাদের ভালোবাসার ঋণে আমি আবদ্ধ। আর বাকি যে জেলাগুলো, থানাগুলো, সেটা পর্যায়ক্রমে যাওয়ার চেষ্টা করব। আসলে ভাই, আমারও একটি ইউনিয়ন আছে, আমিও একটি ইউনিয়নের কমান্ডার, এবং আমারও একটি পরিবার আছে, স্ত্রী সন্তান আছে। আমিও ডিউটি করি, ডিউটি করতে হয়, নিজের ইউনিয়নের কাজকর্ম করতে হয় এবং স্ত্রী সন্তানের পাশেও থাকতে হয়। সব মিলিয়ে কিছুটা সময়, বাকি সময়টা চেষ্টা করি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন, প্রতি সপ্তাহে ঢাকা যাইতে হলে অর্থের প্রয়োজন হয়। তো গ্রাম পুলিশ সদস্যরা সেই ঢাকা যাওয়া আসার ভাড়ার টাকাটাও আমাকে যোগান দেয় না, সেটাও আমাকে যে কোনোভাবে হাওলাত বরাত নিতে হয় বা যে কোনো কাজ করে সেটা ম্যানেজ করতে হয়। ম্যানেজ করে আমি ঢাকায় যাই, যে কারণে আমি ইচ্ছা করলেই কোনো জেলায় আমি যেতে পারি না, কোনো থানায় যেতে পারি না। কারণ একটি থানায় যদি আমার যেতে হয়, একটি জেলায় যদি যেতে হয়, সেখানে আমার প্রায় 4-5 হাজার টাকার উপরে, মানে দূরের যে জেলাগুলো, সেখানে যেতে গেলে 5,000-6 হাজার টাকা আমার খরচা হয়ে যায় খালি যাওয়া আসা। তো এই টাকাগুলো খরচ করে যাওয়ার পরে কতটুকু এই বাহিনীর জন্য মঙ্গল হবে একটু চিন্তা করে দেখবেন। কারণ এই টাকাটা থাকলে আমি অন্তত একটি সপ্তাহ আদালতে যেতে পারবো, আদালতের সেকশন সহকারে সকলের সাথে অর্গানাইজ করতে পারবো। যে কারণে আমি কোনো জেলা উপজেলায় যাই না, কারণ গ্রাম পুলিশ সদস্যরা সেভাবে এগিয়ে না আসার কারণেই আমি যাই না। যদি আপনারা মনে করেন আপনার থানায় আমি যাব, তাহলে অবশ্যই ভাই বন্ধু হিসেবে যদি গাড়ি ভাড়াটি পাঠিয়ে দেন তাহলে আমি যেতে পারবো। কিন্তু আমি টাকা ম্যানেজ করে আপনার থানায় যাওয়াটা আমার সম্ভব হবে না ভাই। কারণ কি তা জানেন, আমি এই টাকাটা খরচা করে যদি আপনার থানায় যাই, তাহলে আমি থানায় কোর্টে যেতে পারবো না। আর কোর্টে না যেতে পারলে ক্ষতিটা কিন্তু সারা বাংলার গ্রাম পুলিশের হবে, আপনাদেরই হবে। তো উজ্জ্বল খানের যাওয়ার চাইতে আমার মনে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত আদালতের অর্গানাইজারের জন্য। আমি অনেক সময়, এই যে মনিরুল ভাই আছেন, তিনি কিন্তু রিট মামলার অন্যতম একজন বাদী। আমি সবসময় বলেছি, কারা দায়িত্ব নেবেন, আপনারা আসেন আদালতে, 1 সপ্তাহ করে আপনারা আদালতের খোঁজখবর নেন, আইনজীবীর সাথে যোগাযোগ করেন, যে কার্যক্রমগুলো আছে সেগুলো করেন, তাহলে কিন্তু সবচেয়ে সহজভাবে অর্গানাইজ করে, বিশেষ করে যাতে যেতে পারি, আপনাদের সাথে দেখা করতে পারি, সেই সুযোগটা যদি আপনারা করে দেন তাহলে আমি পারব। কিন্তু আমি কোথাও থেকে ঋণ হয়ে আমি কোনো থানায় যেতে পারবো না ভাই। কারণ ঋণ হয়ে যাচ্ছি, বাবার ক্ষতি করছি, ক্ষতি করেও ঢাকায় যাচ্ছি, আদালতে যাচ্ছি, কিন্তু থানায় থানায় যদি আপনাদের সাথে দেখা করতে যাই, সেক্ষেত্রে যে অর্থের প্রয়োজনটা হবে, এখন আপনারা কতটুকু হেল্প করতে পারবেন সেটা আপনারা ভালো জানেন, আমি জানি না। তো আপনার জেলায় বা থানায় যাওয়ার পরে আপনারা আবার গাড়ি ভাড়া দিলেন, আমি চলে আসলাম, তাতে গ্রাম পুলিশের কী লাভ হলো এবং গ্রাম পুলিশের উন্নয়নে কি কাজে লাগবে একটু ভেবেচিন্তে আপনারা দেখবেন। তবে আমি চেষ্টা করব আপনাদের মাঝে যাওয়ার জন্য, আপনাদের মনের কথাগুলো শোনার জন্য। আপনারা বারবারই আমাকে ফোন দিয়ে একটা কথাই বলেছেন, ভাই আপনি যতক্ষণ আমাদের মাঝে না আসবেন আমরা কাউকে বিশ্বাস যাই না, কাউকে 10টি পয়সাও দেব না। ইনশাল্লাহ এই কথাগুলো শোনার পরে অন্তত নিজের কাছে একটু হলেও আশ্বস্ত হয়, আশা জাগে যে না, সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা তাদের ভালোবাসার জায়গায় রেখেছেন, ভালোবাসা দিয়েছেন। আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আমি
মাজারুল ইসলাম ভাই, কোন অপরাধে গ্রাম পুলিশের জন্য অভিযোগ করলো এটা একটু বলেন বড় ভাই। আসলে কোন অভিযোগ আপনি স্পষ্ট করেন নাই, আর এটা যদি স্পষ্ট না করেন আমি আসলে কিভাবে কোনটার উত্তর দেব। একটা জিনিস, আইন সংবিধান অর্থাৎ আইনে বলা আছে রাষ্ট্রের কোনো বাহিনী কোনো বিদ্রোহ ঘোষণা করতে পারবে না। বিদ্রোহ ঘোষণা করলে তাদেরকে রাষ্ট্রবিরোধী হিসেবে গণ্য করা হবে। বেশ কিছু আইন আছে, সেই আইনের কারণে কিন্তু রাষ্ট্রের কর্মচারী মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা, রাষ্ট্রের কর্মচারী মানে খোদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা, তারা বিদ্রোহ ঘোষণা করতে পারবে না, অর্থাৎ কোনো আন্দোলনের ঘোষণা দিতে পারবে না, এই মর্মে কিন্তু আইন আছে। আর এই আইনটার কারণেই এই আন্দোলনের ডাক যারা দিয়েছিলেন তারা কিন্তু রাষ্ট্রবিরোধীর সামিল হয়ে গেছে অভিযোগের মাধ্যমে। অলরেডি রাষ্ট্র যখন পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে তারা অভিযুক্ত হয়েছেন এবং তারা রাষ্ট্রের স্বার্থে তারা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়েছেন এবং আদালতে প্রেরণ করেছেন। অনেকের জামিন হয়েছে, অনেকের জামিন এখনও চলমান আছে। বেশ কিছু গ্রাম পুলিশ সদস্যরা আপনারা জানেন গত সপ্তাহেও ঈদের আগেও 4 জন অ্যারেস্ট হয়েছে 4টি জেলা থেকে। তো প্রতি সপ্তাহে বা প্রতি মাসেই অ্যারেস্ট হচ্ছে রাষ্ট্রবিরোধীর কার্যক্রমে সাথে জড়িত থাকার কারণে। এই মর্মে আমি আশা করব আপনারা সকলেই জেনে বুঝে অনলাইনে যাই লিখবেন একটু বুঝে শুনে লিখবেন। কোথাও কোনো কথা বলার আগে আশেপাশে দেখে নেবেন কোনো ক্যামেরা চালু আছে কি না। বিশেষ করে আপনি রাষ্ট্রের পোশাক পরে রাষ্ট্রের ক্ষতি হোক এমন কোনো আলোচনায় আপনি থাকতে পারবেন না, আমরা থাকতে পারবো না। যে কারণে অবশ্যই আমাদের রাষ্ট্রবিরোধী এমন কোনো কার্যক্রমে গ্রাম পুলিশ সদস্যরা যেন যুক্ত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বিশেষ করে আপনি আমরা আমাদের হাত পাও বাঁধা, আর হাত পাও বাঁধার কারণেই পূর্বে যারা কর্মচারী ইউনিয়ন গঠন করেছেন এবং যারা নেতৃত্বে ছিলেন, আপনারা জানেন 2011 সালের জুন মাসের 2 তারিখে গ্রাম পুলিশ বাহিনীর নিজস্ব আইন তৈরি হয়, যেটা গেজেট আকারে প্রকাশিত হয় এবং সেই গেজেট মূলে গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের আওতায় আনার জন্য বলা হয় এবং বেতন প্রদান করতে বলা হয়। কিন্তু সেটা অদ্যবধিকালীন কোনো সরকারই বাস্তবায়ন করেনি এবং গ্রাম পুলিশ বাহিনীর যে সংগঠন ছিল কর্মচারী ইউনিয়ন, তারাও কোনো পদক্ষেপ নিতে পারেনি। একটি কারণ, সবাই কিন্তু আপনারা জানেন একটি ভয় কিন্তু সকলেরই কাজ করে। কারণ আজকে যারা আন্দোলন ডাক দিয়েছিলেন তারা কিন্তু একার জন্য দেয়নি, তারা কিন্তু সকল গ্রাম পুলিশের ভাগ্যের জন্যই, ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারা আইন অমান্য করেই এই কাজটা করেছেন বিধায় তারা অ্যারেস্ট হয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়েছেন। কিন্তু আমরা যারা সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা মুক্ত আকাশে নিচে আছি, পরিবার পরিজন নিয়ে আমরা সকলেই কিন্তু ভালোভাবে দিনপাত করছি, কিন্তু যারা অ্যারেস্ট হলো, জেলখানায় গেল, তাদেরকে বের করার জন্য আমরা কি কোনো অর্থের সহযোগিতা করতে পেরেছি? না। আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সেভাবে কেউ বলতে পারবে না সহযোগিতা তাদের করেছে। আর সেটা কতটুকু করেছে, লাল মিয়ার বউয়ের সাথে বেশ কয়েকদিন আগেই আলোচনা হয়। তিনি বলেছিলেন যে ভাই তেমন কোনো সহযোগিতা আমার হাতে আজ পর্যন্ত পাইনি। তো একজন ব্যক্তি 5,000 টাকা দিয়েছিলেন, তার মধ্যে 2,000 টাকা আবার ফেরত নিয়েছেন, আর আমার মাধ্যমে আমরা 10,000 টাকা দিয়েছি, এটাই শুধুমাত্র তাদের কার্যক্রমের জন্য পেয়েছেন। তো যাই হোক, আমি আপনাদের সকলকেই বলবো, আসলে একজনের বিরুদ্ধে সমালোচনা করাটা সহজ, কিন্তু কাজ করাটা কঠিন। তবে কাজ করতে হলে অবশ্যই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মহিন ভাই, আপনি যেটা বলেছেন এইভাবে আর কতদিন চলবে,
এভাবে যতদিন আপনারা এগিয়ে না আসবেন ততদিন চলবে এবং আমরা আমাদের কাজগুলো আমরা চেষ্টা করে যাব। আপনারা যদি এগিয়ে না আসেন কোনোদিনই সম্ভব না। তো জাতীয়করণের জন্য আপনি যদি গ্রাম পুলিশ সদস্য হয়ে থাকেন, আপনারও ভূমিকা আছে। তো আপনি কি ভূমিকা রাখতে পেরেছেন দয়া করে একটু জানাবেন। শুধুমাত্র ফেসবুকে এসে কমেন্ট করে আপনি গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণ পাইয়ে দেবেন, এই চিন্তাটা সম্পূর্ণই ভুল। জাস্ট আমার অভিমতটা আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আমার করার কিছু নেই। বিশেষ করে হাইকোর্টের রায়টি কিভাবে এসেছে আপনারা ইতিপূর্বেই জানেন। তো সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন শেষ করার জন্য আপনাদের ভূমিকা আছে কি নেই সেটা বলুন। ফেসবুকে এসে যখন বললেন এভাবে আর কত দিন চলবে বা কতকাল চলবে, এখন আমি বলি 230 বছর বাহিনীর বয়স, 17 সালে রেড করলাম, 19 সালে পেলাম, এই 5টা বছর আমাদের পার হয়ে গেল, আপিল করেছে, ওকে। তার মধ্যে করোনা গিয়েছে 1.5 বছর, এর মধ্যে আদালত বন্ধ ছিল, ব্যাস। কিন্তু এই যে 17 সালের আগে যে 220 বছরের মতন পার হলো, এই 220 বছরের মধ্যে কর্মচারী ইউনিয়ন 45 বছর গঠন হয়েছে। তো আমরা শুধুমাত্র অল্প সময়ের মধ্যে দেখেন এই যে 6,500 7,000 পাচ্ছেন রিট করার পরে, এগুলা কিন্তু প্রমাণিত। কিন্তু আপনারা এবং গ্রাম পুলিশ সদস্যরা এই 220 বছর কি করেছেন, কত টাকা এই বাহিনীর জন্য উন্নয়ন করেছেন? উন্নয়ন যা হয়েছে ইতিপূর্বেই হয়েছে এবং আমাদের মাধ্যমেই, এই গ্রাম পুলিশের সূর্য সৈনিকদের মাধ্যমেই হয়েছে। তো আপনারা এসে যে কমেন্টটা করলেন, এই কমেন্ট করতে কিন্তু কোনো যোগ্যতা লাগে না, কিন্তু একটি কাজ করা, একটি উদ্যোগ নেওয়া কিন্তু যোগ্যতার প্রয়োজন আছে। তো আপনি একজন গ্রাম পুলিশের সূর্য সৈনিক, সে জায়গা থেকে জাতীয়করণের জন্য আপনার ভূমিকা আছে। আপনি কি ভূমিকাটা পালন করেছেন একটু কমেন্টে জানাবেন। আশা রাখি আমার কথা বুঝতে পেরেছেন, কারণ আপনাদের সাথে হাজারো আঘাত পাওয়ার পরেও হাসি মুখে কথা বলার চেষ্টা করি, কারণ আমি মুসলিম ধর্মের একজন মানুষ। আল কোরআনে স্পষ্ট ভাষায় বলা আছে, প্রতিটা ব্যক্তির সাথে হাসি মুখে কথা বলা একটি ইবাদত। আমি চেষ্টা করি আপনাদের সাথে পরিপূর্ণভাবে হাসি মুখে কথা বলার জন্য। বিশেষ করে আপনি আমার ভাই, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কারণ আপনি না পারলেও আপনি কোনো ভূমিকা রাখতে পারেননি, কি হবে? তারপরও আপনি চেষ্টা করুন, এগিয়ে আসুন, তাহলেই হবে। রুবেল হোসেন ভাই, মানবাধিকার মইনুল রশিদের কথা বলছেন আপনি। তো মইনুল রশিদ আমার রাজবাড়ী জেলার একজন গ্রাম পুলিশের সন্তানের কাছ থেকে প্রায় 80,000 টাকা নিয়েছেন চাকরি দেবার কথা বলে। এই গ্রাম পুলিশের কিছু কার্যক্রমে সে এসে ছবি তুলে ফেসবুকে ছেড়ে এই সুবিধাগুলো নিয়েছেন। একজন গ্রাম পুলিশ সদস্যর ছেলে, তিনি এয়ারপোর্টে আনসারে যুক্ত আছেন, কর্মরত আছেন, তার ট্রান্সফার করার জন্য বেশ কিছু টাকা নিয়েছেন এই মনিরুল রশিদ সাহেব। সে প্রমাণগুলো সম্পূর্ণ আমার কাছে আছে। তো মনিরুল রশিদ সাহেব এ পর্যন্ত বেশ কয়েকটি তার কমপ্লেন আমার কাছে এসেছে। বিশেষ করে আমার রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার গ্রাম পুলিশ জাহাঙ্গীরের সন্তান, ছেলেটি প্রতিবন্ধী, সেই ছেলেটির কাছ থেকে 80,000 টাকা নিয়েছেন, 80,000 টাকা নিয়েছেন। এখন আসেন, এ ধরনের অভিযুক্ত যে ব্যক্তিগুলো আছেন, মানবাধিকার নাম কিন্তু তার কাজে হলো জিরো। তিনি নিজেও তো বলেছিলেন বেতন বেড়ে গেছে, হয়ে গেছে, কতটুকু বাস্তবতা পেয়েছেন। তো আমি গ্রাম পুলিশ ভাইদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কেউ এই মানবাধিকার যারা পরিচয় আপনাদের কাছে দেবেন, আপনারা খুবই সাবধানে থাকবেন। আসলে তারা কতটুকু মানবিক সেটা আগে প্রমাণ হওয়া দরকার, এবং তারা জনকল্যাণে কি কি কাজ করেছে তার একটা ডকুমেন্টস দেখা দরকার। অযথাই একজনের গল্পে
এক জায়গায় এসে তিনি 500 টাকা খরচা করলেন, কিছু ঝালমুড়ি খাওয়ালেন, হয়তোবা এক ওক্ত আপনাদের 50 জনকে খাওয়ালেন, তাতেই কি মানবিক হয়ে গেলেন? আপনার আমার এই সুবিধা নিয়ে তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এই অসহায় পরিবারদের থেকে। এদিকে অবশ্যই সচেতন থাকবেন, সাবধান থাকবেন আশা করছি। মনিরুল ভাইকে আমার পক্ষ থেকে আবারও অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি কমেন্ট করার জন্য। হাইকোর্টের রায় আপিল ডিভিশনে বাস্তবায়ন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি মনিরুল ইসলাম ভাইকে, কারণ এটাই হচ্ছিল সঠিক কমেন্ট। তো আপনারা বিভিন্নভাবে যারা কমেন্ট করছেন, আমি লাইভের মাধ্যমে বলছি, আলোচনা সমালোচনা দুইটা বিষয়। আলোচনা করুন, সমালোচনায় যাবেন না। সমালোচনায় গেলে আগে চিন্তা করবেন আপনি কার দিকে নখ নিচ্ছেন। একটি নখ আপনি যদি সামনের দিকে দেখান, বাকি 4টি নখ কিন্তু আপনার দিকেই থাকে। অর্থাৎ একটি কথাই মনে রাখতে হবে, একজন গ্রাম পুলিশ হয়ে আরেকজন গ্রাম পুলিশ সদস্যকে প্রশ্নে আপনি আঘাত করার চেষ্টা করবেন, কিন্তু আপনি চিন্তা করেন আপনি এই বাহিনীর জন্য কতটুকু ভূমিকা রাখতে পেরেছেন। আপনারও দায়িত্ব আছে। আমি বললাম না আমি একটি ইউনিয়নের দফাদার, আমি একটি ইউনিয়ন কমান্ডার, আমারও পরিবার আছে, আমারও স্ত্রী আছে, আমারও সন্তান আছে। তো আমি আমার জায়গা থেকে আমি আমার অফিস সহকারে সব কিছু ম্যানেজ করে প্রতি সপ্তাহে দৌড়ে যাচ্ছি আদালতে। আপনি কি করছেন? নিজের টাকা দিয়ে যাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে যতটুকু সম্ভব হচ্ছে দৌড়াচ্ছি। 17 সাল থেকে 25 সাল যদি আপনি চিন্তা করেন, খালি গাড়ি ভাড়া কত লক্ষ টাকা গিয়েছে এবং কত টাকা গ্রাম পুলিশ সদস্যরা দিয়েছে এবং মামলার জন্য কত টাকা ব্যয় হয়েছে, কতজন আইনজীবী মারা গেছে, কতজন আইনজীবীকে বাদ দিয়েছি এবং তাদের পিছনে কত টাকা চলে গিয়েছে, এই হিসাবটা নিজেরা নর্মালভাবে একটু চিন্তা করে দেখবেন। আসলে এই কাজগুলো করতে গিয়ে উজ্জ্বল খানের এবং রিট কমিটির সদস্যদের কতটুকু ঘাম ঝরাতে হয়েছে, নিজেদের কতটা কষ্ট ভোগ করতে হয়েছে। তো যাই হোক, আমি আবারও বলতে চাই, এই মহামান্য হাইকোর্টের রায়ের পরে চাকরি নিতে একজন গ্রাম পুলিশ সদস্যদের ডাইনবাম করতে হচ্ছে, টেবিলের নিচ দিয়ে টাকা দিতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু আপনি তো ফ্রি চাকরি পেয়েছেন, তো আপনি গ্রাম পুলিশের চাকরির জন্য, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য আপনি কি 10,000 টাকা খরচা করতে পেরেছেন? আপনি যদি 10,000 টাকা খরচা করতে না পারেন, তাহলে জাতীয়করণের আশা করাটা আপনার বোকামি। আপনি চাঁদে মাসে মাসে বেতন বৃদ্ধির জন্য কিছু কিছু করে দেবেন, একবারে মিলাই দেখেন কত যায়, কিন্তু কিছুই হয় না। আসলে বাস্তব কথা কি তা জানেন? গ্রাম পুলিশ সদস্যদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক নেই। কারণ গ্রাম পুলিশের কিছু নেতৃবৃন্দ তারা বারবারই ভুল করে এসেছে 6 দফা, 7 দফা, 8 দফা, 10 দফা দাবি দিয়ে। কারণ গ্রাম পুলিশ সদস্যদের দাবি শুধু এক দফা, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন। আশা করছি বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ। ঐক্যবদ্ধর বিকল্প কোনো রাস্তা নেই, অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করতে হবে। এটা দৃঢ়ভাবে অঙ্গীকার করে আমাদের রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে আইনি মাধ্যমে। গ্রাম পুলিশের আন্দোলনটা কিভাবে বলেন তো? আইনি মাধ্যমে, আদালতের মাধ্যমে। আমাদের রাস্তায় দাঁড়িয়ে আমরা কোনো আন্দোলন করতে পারি না, এটা আইনগতভাবে বৈধ নয়, যে কারণে আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করছি না। আমরা আইনের প্রতি আস্থা এবং শ্রদ্ধাশীল। ইনশাল্লাহ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের যে অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি, খুব শীঘ্রই সেটা বাস্তবায়ন হবে। আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন, এগিয়ে আসবেন এবং আগামী সোমবার অর্থাৎ আগামীকাল রবিবার পরেই সোমবার
হয়তোবা আগামীকাল আমি গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নে একটি মহান ব্যক্তির সাথে সাক্ষাতের জন্য একটি বৈঠক আছে আমাদের আগামীকাল, এবং সোমবার আছেন রাষ্ট্রের ঊর্ধ্বতনের মধ্যে একজন, তারই হয়তোবা কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা জানি না। তো যাই হোক, হ্যাঁ মনিরুল ভাই ধন্যবাদ। দফার অফাতেই গ্রাম পুলিশ শেষ হয়ে গেছে, এটা সঠিক। ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয়ের সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ হতে যাচ্ছে, আপনারা সকলে দোয়া করবেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে কোনো রকম কোনো কিছু লেখালেখি করবেন না, এটা আপনাদের কাছে পায়ে ধরে আমি অনুরোধ করছি। গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের যুগ উপযোগী একটি সিদ্ধান্ত গ্রহণ হতে যাচ্ছে এবং দিগন্তকর একটি পদক্ষেপ গ্রহণ করেছেন আমাদের আইন উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ পল্লব মহোদয় সহ আমাদের উপদেষ্টা মণ্ডলী পরিষদ। এবং গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য আমরা একটি মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছি। আদালতের কার্যক্রম শুরু হওয়ার পরেই আরও একটি ধাপ গ্রাম পুলিশ সদস্যরা গ্রাম পুলিশ বাহিনীর এই দুঃখ দুর্দশার কথাগুলো এবং আদালতের কথাগুলো নিয়ে টপ নিউজে আসবে ইনশাল্লাহ আশা করছি। আসলে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে সব কিছু বলা যায় না, তারপরও গ্রাম পুলিশ সদস্যরা না বুঝে অনেক কমেন্ট করে। আসলে এটা আমাদের জন্য ক্ষতি। আপনারা অনেক সময় অনেক কিছু বাধ্য করেন বলতে, কিন্তু সেটা না করলেই ভালো হয়। তারপরও হয়তোবা বলতে বাধ্য হলাম। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, সোশ্যাল মিডিয়া ফেসবুকে কেউ কোনো পোস্ট করবেন না। শুধুমাত্র আমাদের কষ্ট দুঃখের কথা নিয়েই পোস্ট করবেন, শুধুমাত্র আমাদের কষ্ট দুঃখের কথাগুলো নিয়েই পোস্ট করবেন। আর আগামী সোমবার আমি চাচ্ছি প্রতিটি আইডি থেকে একটি করে পোস্ট করবেন। গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায়, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায়, জাতীয়করণের 19তম 20তম গ্রেডের এই ঐতিহাসিক রায়টি যেন সুপ্রিম কোর্টে দ্রুত বাস্তবায়ন হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলটি যেন খারিজ হয়ে যায়, এই কথাটি রাব্বি হোসেন ভাই, মনিরুল ভাই, মজিবরকে একটু ফোন দিয়ে বলে দিয়েন যাতে সোশ্যাল মিডিয়ায় কোনো এলোমেলো কথা না বলে। ওর সাথে দীর্ঘদিন আমার দেখা হয় না, আর ওর কিছু ভুলের কারণে কিছু সমস্যা হয়, তো মনিরুল ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ হয়। তো আমার রিকোয়েস্ট থাকবে মনিরুল ভাইকে আপনি আমাদের মজিবরকে একটু সতর্ক করে দিবেন এই মুহূর্তে যেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে গ্রাম পুলিশ নিয়ে কেউ কোনো রকম অন্যভাবে কোনো কটূক্তি না করে, কোনো ধরনের রাষ্ট্রকে ইঙ্গিত করে কোনো কথা না বলে। কারণ রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলের কর্মকর্তারা অলরেডি আমাদের বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে এবং বেশ কয়েকটি ইনভাইট আমি পেয়েছি। আমি আপনাদেরকে এই সংবাদটি দেওয়ার জন্যই আজকের লাইভে আসা। গতকালকে বলতে চেয়েছিলাম, বলতে পারিনি যে কোনো কারণে। অবশ্যই আব্দুর রশিদ ভাই মিটিংয়ের পরে লাইভ হবে, সেটা লাইভে আপনাদেরকে আকার ইঙ্গিতে যে কথাগুলো তারা বলবে সেটা জানানোর চেষ্টা করব। কারণ শুধুমাত্র যে কথাটা আপনাদেরকে জানালাম, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়ির পাশে যে গ্রাম পুলিশরা ছিল তারা অনেক কষ্ট করছেন। তারা আমার সাথে যোগাযোগ করে ঊর্ধ্বতন মহলের যে কর্মকর্তারা আছেন, সচিব মহোদয়গণ আছেন এবং উপদেষ্টা মহোদয়গণ আছেন, তাদের সাথে যোগাযোগের জন্য আমাকে বেশ কিছু লবিং
করে দিয়েছেন, যোগাযোগের রাস্তা করে দিয়েছেন এবং আমার নাম্বারটা তাদের কাছে দিয়েছেন এবং তাদের নাম্বারগুলো আমাকে দিয়েছেন, তাদের সাথে কথা বলেছি এবং তারা অলরেডি সময় দিয়েছেন। আজকেও ইনশাল্লাহ একটি মাইল ফলক আমরা স্পর্শ করতে পেরেছি, একজন মহান ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের স্বার্থে হয়তোবা আমরা এই কথাগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের নামগুলো প্রকাশ করতে পারছি না, কারণ মহোদয়গণের অনুরোধ আছে যে ছবিগুলো আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করবেন না, কারণ এই বিষয়টি জানলে আমরাও কৈফিয়তের মধ্যে পড়ে যাব। আমরা গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন চাই এবং গ্রাম পুলিশ সদস্যরা যেন পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারে, তারা যেন রাষ্ট্রকে ঠিক মতন রাষ্ট্রের দায়িত্বগুলো পালন করতে পারে। হ্যাঁ, মুজিবরের বাসা আমার উপজেলায়, কিন্তু ও নিয়মিত থানায় আসে না, এই কারণে যোগাযোগ হয় না। মুজিবর আমার জেলারই, তো মুজিবরের সাথে প্রায় মাস 2 আগে আমার কথা হয়েছিল। সে বলেছিল যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে কোনো বাজে মন্তব্য করবে না, বাজে কোনো কথা বলবে না, এমনটাই তিনি বলেছিল। তো ইনশাল্লাহ আশা করছি আমিও কথা বলার চেষ্টা করব। তো মনিরুল ভাইকে যেটা বলেছি, আপনারা টেনশন করবেন না, আপনারা আমাদের কাছে যে বিষয়টি জানিয়েছেন আমরা চেষ্টা করব তাকে বোঝানোর জন্য, এবং মনিরুল ভাই চেষ্টা করবে এবং মনিরুল ভাই কথা বলে আমাকে জানাবে। যদি আমার কোনো কথা বলা লাগে আমিও সেই কথাগুলো বলবো। তবে আমরা অভিন্ন, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আর কোনো ভিন্নতায় থাকবে না। গ্রাম পুলিশ সদস্যরা সবাই ভাই ভাই, আসেন ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। এই কথাকে, এই স্লোগানকে সামনে রেখে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এগিয়ে চলার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। বিশেষ করে আমাদের মারুফ হাসান ভাই, সেই চাপাই থেকে অলরেডি লাইভে যুক্ত হয়েছেন। এই মানুষটি এ পর্যন্ত তিনিও কিন্তু মামলার একজন অন্যতম বাদী, তিনিও সহযোগিতা করেছেন। আমি সোমবারের এই বিশেষ যে সাক্ষাৎ অনুষ্ঠানটি আছে বা সাক্ষাতের যে পর্বটি আছে, সে পর্বের জন্য আমার ভাই অলরেডি লাইভে ঢোকার আগেই তার সাথে কথা হলো। তিনি কথা দিলেন যে ভাই অন্তত আমার জায়গা থেকে আমার চেষ্টাটা থাকবে এবং আমি আপনার সহযোগিতা করব, আগেও ছিলাম এখনও আছি, যাতে যেতে পারেন সুন্দরভাবে, থাকতে পারেন, কাজগুলো করতে পারেন। এর জন্য আমাদের সহযোগিতাটা আমরা করে যাব, কারণ ঢাকা সকলের ঢাকায় আসতে হয় না। আপনি যদি ঢাকায় আসেন আপনার 2000 বা 3000 টাকা লাগবে, তো সে টাকার অর্ধেক টাকা যদি আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা চেষ্টা করতে পারবো, যেতে পারবো। এখন সময় দিয়ে আসছি, এখন তো আসলে খুব কষ্টদায়ক, যে কারণে অবশ্যই আপনাদের এগিয়ে আসার বিকল্প নেই। কারণ সোশ্যাল মিডিয়া সকল কিছু বলা যায় না, তবে আকার ইঙ্গিতে সব কিছু কিন্তু আপনাদেরকে আমি জানাচ্ছি। মনিরুল ইসলাম ভাই, ঠিক আছে ভাই, আমি মুজিবর ভাইয়ের সাথে কথা বলবো ভাই। ধন্যবাদ মনিরুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আমার কোনো ভাইকে যদি আমি কোনো একটা অনুরোধ করি, আমার ভাই আমার এই আত্মার ভাই, আপনারা আমার কথা কখনো ফেলে দেননি এবং আপনারা সবসময় আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করেছেন, কথা রাখার চেষ্টা করেছেন। সেই বিশ্বাসটা আমার আপনাদের প্রতি পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এবং আরেকটি বিষয় আছে, মনিরুল ভাইয়ের সাথে ফোনে কথা হবে। আপনাদের কুষ্টিয়া জেলাতেও একজন মহান মানুষ আছেন, তারাও ইনভাইট করেছেন, সেখানেও আমার যেতে হবে। সেখানে আপনি নিজে আমার সাথে থাকবেন, এটুকু আমি আশা করি। আর কুষ্টিয়ায় কবে যাব সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। এই হয়তোবা এই বের হওয়াটা কতদিন যাবৎ যেন আমার ঘুরতে হয়, কয়দিন পরে যেন আমি আমার নিজ এলাকায় আসতে পারি, আমার সেই ছোট্ট আয়াতখানের কাছে ফিরে যেতে পারি, এটা আমি জানি না। কিন্তু গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যতটা কষ্টই হোক না কেন, আমি বারবারই বলেছি, যদি একটি মানুষের জীবন দিতে হয় তাহলে আমি উজ্জ্বল খান জীবন দিতে প্রস্তুত আছি। আমাকে আপনারা মেরে দেন, আমাকে মেরে দিয়ে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ করে দিন। আমি উজ্জ্বল খান
আমি আমার স্ত্রী সন্তান পরিবারের জন্য যে কষ্টটা করি, প্রতিটি গ্রাম পুলিশ সদস্যই তার স্ত্রী সন্তান পরিবারের জন্যই কষ্ট করে। কারণ আপনারা সকলেই জানেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকরি রিটায়ার্ডের পরে হয় একজন গ্রাম পুলিশ সদস্যর ভিক্ষা করতে হয়, আর না হয়তো ধুকে ধুকে মরতে হয়। তাই গ্রাম পুলিশ সদস্যদের এক দফায় এক দাবি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। আর জাতীয়করণ বাস্তবায়ন হলেই আমরা মরেও শান্তি পাবো যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আমার স্ত্রী সন্তানকে একটি নিশ্চিত সুন্দর ভবিষ্যতের মাঝে রেখে আমরা মরতে পারবো। কারণ আপনারা জানেন গ্রাম পুলিশ সদস্যরা রিটায়ারমেন্টে যেই অর্থটা পায় সেটা এক মাসের বাজার খরচা নয়। আমরা রিটায়ার্ড পেনশন দুটোই চাই। অবশ্যই 100% রাজস্ব কোষাগার থেকে বেতন চাই, যার নাম হলো জাতীয়করণ, যেটা মহামান্য হাইকোর্ট থেকে আমাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং রাষ্ট্রকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ আজিজুল হক ভাই। এই যে সুবর্ণচর উপজেলার গ্রাম পুলিশ সদস্য আজিজুল ভাই একজন লড়াকু সৈনিক। তারা পূর্বেও গ্রাম পুলিশের জাতীয়করণের ভাগ্যের উন্নয়নে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সুবর্ণচরের নেতৃবৃন্দ ইতিপূর্বেই এই লাইভে আসার পূর্বেই কথা হয়েছে তাদের সাথে। তারা আমাকে ফোন দিয়েছিলেন, তারা আশ্বস্ত করেছেন এবং আপনারা এই মামলার বাদী। অবশ্যই এই মামলা শেষ করার জন্য আপনাদের ভূমিকাই অনিবার্য। অবশ্যই আপনাদের এই সমর্থনকে আমি সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের প্রতি উৎসর্গ করছি এবং সারা বাংলার গ্রাম পুলিশের সদস্যদেরকে চোখে নখ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরাও গ্রাম পুলিশ, এরাও মানুষ, এরাও আপনার মতন আমার মতন 6,500 7,000 টাকা বেতনের কর্মচারী। তাদের মনোভাব, তাদের চিন্তা চেতনা অনেক দৃঢ়। ইনশাল্লাহ এই সুবর্ণচর উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা একজন মহান মানুষের সাথে কথা বলেছেন। সেই মহান মানুষ আমাকে ইনভাইট করেছেন, সেখানেও আমি যাব, দেখা করব, কথা বলবো ইনশাল্লাহ। আজিজুল ভাই ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আতিকুল ইসলাম মানিক ভাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। কারণ খুব শীঘ্রই নোয়াখালী জেলায় আমরা আসছি এবং এই কোম্পানিগঞ্জ উপজেলার একজন আত্মার মানুষ, ভালোবাসার মানুষ, সেই 2014 সাল থেকে আমাদের সঙ্গে ছিলেন, আছেন ইনশাল্লাহ। এই মানিক ভাই, আতিকুল ইসলাম মানিক ভাই, কোম্পানিগঞ্জ নোয়াখালী, এই মানুষটি অনেকবার আমাকে ইনভাইট করেছেন। আসলে লজ্জায় ভাইটির সাথে কথা বলতে পারি না, ভাইয়ের উপজেলায় যাওয়ার জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আপনাদের জেলায় গিয়ে একটু হলেও ঋণমুক্ত যেন হতে পারি। আল্লাহ মহান স্রষ্টার কাছে, মহান আল্লাহর কাছে আমি এই প্রার্থনা করি। মনিরুল ভাই, এই কথাগুলো শোনার পরে আসলে আমারও মাঝে মাঝে স্ট্রোক, কিছুদিন আগে মিনি স্ট্রোক হয়েছে আমার। শারীরিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমি জানি আপনার উপজেলায় একজন স্ট্রোক করে মারা গিয়েছে রিটায়ার্ডের পরে, কারণ সে চোখে মুখ ধোঁয়াশা হচ্ছিল যে কিভাবে আমরা আমাদের ভাগ্যের উন্নয়নের এই 50,000 60,000 টাকায় একজন মানুষ তার বাকি জীবন পার করবে। সে ভিক্ষাও করতে পারেনি, রিক্সাও চালাতে পারেনি, ভ্যানও চালাতে পারেনি, তাই তার স্ট্রোক। তো আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি লাইভ থেকে। কারণ আমি যে রুমটায় বসে আছি তার গেটটা এখন লাগাই দেবে, কারণ পরে বের হতে পারবো না, সমস্যায় পড়ে যাব। ফোনে যোগাযোগ করবেন, আতিকুল ইসলাম মানিক ভাই একটা ফোন দিবেন, কথা আছে আপনাদের সাথে। মনিরুল ভাই
এবং আমার বাবুল ভাই মাদারীপুর, বিশেষ করে আপনারা যারা আছেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সকলে এই যে আমার মারুফ হাসান ভাই একটি কমেন্ট করেছে, সকল ভেদাভেদ ভুলে আসুন একসাথে আমরা আমাদের ভাগ্যের উন্নয়নে এগিয়ে আসি। রাব্বি হাসান ভাই দয়া করে আমাকে ফোন দিবেন, ফোনে কথা বলবেন, সব কথা লাইভে বলা যায় না। তো আমার নাম্বারটা আবার বলে দিচ্ছি 01735115476, 013501735115476। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি লাইভে সময় দিতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মনিরুল ভাই সহ যারা লাইভে আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ স্বপ্ন পূরণে আমরা ইনশাল্লাহ এগিয়ে চলেছি, স্বপ্ন পূরণ হবে, বিজয়ের বন্দরে দেখা হবে, জয়ের উল্লাসে আমরা সকলে সেদিন ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের স্বপ্ন পূরণে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম, শুভকামনা রইল, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।